তোমাদের পলিটির ওপরে যে কটা ভিডিও আমি দিয়েছিলাম সেখানে তোমাদের লাস্ট আমি সিটিজেনশিপ চ্যাপ্টারটার আর্টিকেল 5, 6 এবং 7 করিয়েছিলাম। দেখো, এইখানে সিটিজেনশিপ চ্যাপ্টারের মধ্যে আমি বলেছিলাম যে এখানে যে আর্টিকেল 5 to 11 এবং তার পরবর্তীকালে যে আরও কতগুলো বিষয় রয়েছে 1955 সিটিজেনশিপ অ্যাক্ট এবং তার কতগুলো সংশোধন এবং মানে কত রকমভাবে আমাদের ভারতের নাগরিকত্ব গ্রহণ করা যায়, এই বিষয়গুলোর ওপরে যে আমি বলেছিলাম যে এগুলোকে একটা ভিডিওর মধ্যে আনলে তোমাদের বিষয়টা তোমরা কনফিউজড হয়ে যেতে পারো। তো সেই জন্য আমি 5, 6, 7 করেছিলাম। আমি আশা করব যে তোমরা সেই বিষয়গুলো দেখে আজকের ভিডিওটা দেখবে। তাতে তোমাদের আগের বিষয়গুলোর যে ডেটগুলো ছিল সেই ডেটগুলো মনে থাকলে আজকের ভিডিওটার মধ্যে সেরকম ডেটের প্রসঙ্গ নেই। তো আগের বিষয়গুলো যদি মনে থাকে তাহলে তোমরা এটা করতে এটা তোমরা আরও ভালো মতো বুঝতে পারবে। তো এর মধ্যে আমি আর্টিকেল 5 যেটা করিয়েছিলাম, আর্টিকেল 5-এর মধ্যে তোমরা পেয়েছিলে সেটা হচ্ছে ডমিসাইল। তো সেই ডমিসাইলের মধ্যে আমাদের ভারতবর্ষে জন্মগ্রহণ করলে, বসবাস করলে সেক্ষেত্রে নাগরিকত্ব পাওয়া যাবে, এটা একটা বিষয় ছিল। আর্টিকেল 6-এর মধ্যে ছিল মাইগ্রেশন ব্যাপার ছিল এবং আর্টিকেল 7-এর মধ্যে রিভার্স মাইগ্রেশন, অর্থাৎ ভারত থেকে যদি কেউ পাকিস্তানে চলে গিয়ে থাকে 1 মার্চ 1947-এর পরে, সেই বিষয়টা ছিল। তো আজকে যেটা করাবো আমি সেটা আর্টিকেল 8, 9, 10, 11 এই বিষয়টা করাবো। এখানে বিষয়ে ঢোকার আগে একটা কথা বলে দিই, সেটা হচ্ছে দেখো, তোমাদের প্রিলিমিনারি যে ফর্ম ফিল আপ মোটামুটি শেষের দিকে। তো তোমাদের এই প্রিলিমিনারির ফর্ম ফিল আপের ডেট বাড়িয়েছে এবং বাড়ালে সেটা হয়তো 2-1 দিনের মধ্যে শেষ হবে। তো এইবার যেটা বিষয়, তোমাদের টেন্টেটিভ এক্সাম ডেট ছিল মার্চ এপ্রিল। তো আমার যতটুকু ধারণা পরীক্ষা হয়তো এপ্রিলেও হবে না মনে হয়, কারণ আমাদের এখানে ইলেকশন ডিক্লেয়ার হয়ে যাবে এবং এবছর যেহেতু পিএসসি তার এই এক্সামের যে প্যাটার্নটা করেছে সেখানে সমস্ত ডিস্ট্রিক্টের হেডকোয়ার্টারগুলোতে তারা সেন্টার ফেলেছে। তো যার ফলে এত বড় মাপের একটা এক্সাম কন্ডাক্ট করতে গেলে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের ডিএম অফিসকে এখানে এনগেজ করতে হবে এবং ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেলে পরে ডিএম অফিসরা তাদের ইলেকশনের কাজেই ব্যস্ত থাকে এবং তাদের হাতে সময়ই থাকে না যে অন্য কোনো বিষয়ে তারা হস্তক্ষেপ করবে। তো সেই জন্য আমার মনে হয় না যে পিএসসি পরীক্ষাটা মার্চ এপ্রিল মাসে নেবে। তো এক্ষেত্রে সম্ভাবনা মে মাসের পরে, যদিও এটা আমার ব্যক্তিগত মতামত এবং মতামত শুধু নয়, এটা আমার ধারণা। তো এটা সত্যি নাও হতে পারে, তবে যতটা মনে হয় যে মে মাসেই হয়তো পরীক্ষা তোমাদের হতে পারে। তো যাই হোক, পরীক্ষা যেদিনকেই হোক না কেন তোমাদের প্রিপারেশন তো ঠিকঠাকভাবে নিতেই হবে। তো তোমরা একটু আগেই ধরে রাখো, মার্চেই ধরে রাখো, কিন্তু হওয়ার সম্ভাবনা খুব কম। তো যাই হোক, আমরা আজকে যেটা পড়বো সেটা সিটিজেনশিপ চ্যাপ্টারের মধ্যে আর্টিকেল 8। তো আর্টিকেল 5 বলেছিলাম ডমিসাইল, আর্টিকেল 6 বলেছিলাম মাইগ্রেশন, আর্টিকেল 7 ছিল রিভার্স মাইগ্রেশন। আর্টিকেল 8, 9, 10, 11 এখানে যেটা বোঝার বিষয়, সেখানে দেখো আর্টিকেল 8-এর টপিকটা কি। আর্টিকেল 8 বলেছে রাইট অফ সিটিজেনশিপ অফ সার্টেন পারসন অফ ইন্ডিয়ান অরিজিন রিসাইডিং আউটসাইড ইন্ডিয়া। ইন্ডিয়ান অরিজিন রিসাইডিং আউটসাইড ইন্ডিয়া, এখানে যে বিষয়টা দেখো, প্রথমে বলছে ইন্ডিয়ান অরিজিন। এখানে ইন্ডিয়ান অরিজিন মানে কোন ধরনের ইন্ডিয়ান অরিজিন, ঠিক আছে? এই বিষয়টা বুঝতে গেলে তোমাকে এখানে দেখতে হবে ইন্ডিয়া গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 মানে সেটা হচ্ছে অবিভক্ত ভারত, অর্থাৎ ভারত, পাকিস্তান, বাংলাদেশের যে সীমানা, এর মধ্যে যে মানুষরা জন্মগ্রহণ করেছিল সেই মানুষের বংশধরদেরকেও যারা ভারতের বাইরে বসবাস করছে, এই ধরনের। এখানে একটা বিষয় বলি, তোমরা যখন ন্যাশনাল মুভমেন্ট পড়বে এবং সেখানে গান্ধীজির বিষয় যখন শুরু করবে তখন জানবে যে গান্ধীজি ভারতে আন্দোলন শুরু করার আগে তিনি যে আন্দোলন করেছিলেন সেটা সাউথ আফ্রিকায় করেছিলেন এবং সাউথ আফ্রিকার ক্ষেত্রে তিনি যাদের হয়ে আন্দোলন করেছিলেন তারা ইনডেঞ্জার্স লেবার ছিল। ভারতের বিভিন্ন জায়গা থেকে তারা চুক্তিভিত্তিক লেবার হিসাবে গিয়েছিল দক্ষিণ আফ্রিকাতে, বিশেষ করে আখ চাষের জন্য। তো সেই যে মানুষগুলো ভারত থেকে দক্ষিণ আফ্রিকায় গিয়েছিল, এরকম ব্রিটিশ উপনিবেশের সূত্র ধরে ভারত থেকে প্রচুর মানুষ গোটা পৃথিবীর বিভিন্ন জায়গায় যেখানে যেখানে ব্রিটিশদের উপনিবেশ ছিল সেখানে সেখানে বিভিন্ন কাজে তারা গিয়েছিল এবং যাওয়ার পর সেখানকারই তারা নাগরিক হয়ে যায়। তো এইবার দেশ স্বাধীন হওয়ার পর যদি তারা মনে করে যে তারা ভারতে ফিরে আসবে, সেক্ষেত্রে তাদের ভারতের নাগরিকত্ব দেওয়া হবে কি হবে না, এই বিষয়টাই ছিল এই জায়গাটার আর্টিকেল 8-এর মূল ভাবনাটা। তো সেক্ষেত্রে দেখো, তারা তো ইন্ডিয়ান অরিজিন, কিন্তু তারা বর্তমানে সেই বিভিন্ন দেশে বসবাস করছে, সেটা আলাদা বিষয়। তারা ভারতে এখন ফিরে আসতে চাইছে, তো সেই ক্ষেত্রে তারা ভারতের নাগরিক হবে কি না সেই বিষয়ে প্রভিশন আমাদের আর্টিকেল 8-এর মধ্যে লেখা আছে। এখানে তোমরা দেখবে রাইটস অফ সিটিজেনশিপ অফ সার্টেন পারসন। এই সার্টেন পারসন কারা? যারা অফ ইন্ডিয়ান অরিজিন, ভারতীয় বংশোদ্ভূত, কি হিসাবে?
ইন্ডিয়া গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 হিসাবে যারা ইন্ডিয়ান অরিজিন তাদেরকে, এবং যারা বর্তমানে রিসাইডিং আউটসাইড ইন্ডিয়া, যারা বর্তমানে ভারতের বাইরে আছে। এই যে বর্তমান বলতে কোন সময়টা, সেটা বিফোর অর আফটার 1950, দুটো ক্ষেত্রেই। তো সেক্ষেত্রে কি বলেছে আমাদের কনস্টিটিউশন, কি বলছে কনস্টিটিউশন বলছে নট উইথস্ট্যান্ডিং এনিথিং ইন আর্টিকেল 5, আর্টিকেল 5-এর মধ্যে আসবে না। আর্টিকেল 5 মানে ডমিসাইল, অর্থাৎ কোনো ব্যক্তি যদি ভারতে জন্মগ্রহণ করে অথবা তার বাবা মা বা মানে আইদার অফ হিজ প্যারেন্ট গ্র্যান্ড প্যারেন্টস এদেরকেও ভারতে জন্মগ্রহণ করে, অথবা তারা ভারতে 5 বছর ধরে বসবাস করছে 26 জানুয়ারি 1950 পর্যন্ত, এই ক্যাটেগরির মধ্যে যদি না পড়ে সেই ধরনের মানুষগুলোর ক্ষেত্রে এনি পারসন হু অর আইদার হুজ প্যারেন্টস, তার বাবা মায়ের কেউ একজন, আইদার অফ হিজ প্যারেন্টস মানে তার বাবা মায়ের কেউ একজন, অর এনি অফ হুজ গ্র্যান্ড প্যারেন্টস, এখানে তার ঠাকুরদাদা ঠাকুমা মানে পিতামহ পিতামহী বা এদের কেউ, ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935 অ্যাক্ট অনুযায়ী ভারতের যে সীমানা ছিল সেই সীমানার মধ্যে, অ্যান্ড অর্ডিনারিলি রিসাইড ইন এনি কান্ট্রি, যে কোনো দেশ, সেটা আমেরিকা ব্রিটেন হোক, আমেরিকা হোক, লন্ডন কানাডা আফ্রিকা, যা যে কোনো জায়গায় হোক না কেন, ঠিক আছে। শ্যাল বি, দেখো এখানে শ্যাল বি শব্দটা ইউজ করেছে, মে বি কথাটা বলেনি, কিন্তু শ্যাল বি মানে এটা দিতেই হবে, এই রকম একটা ব্যাপার এখানে আছে। মে বি থাকলে পরে কিন্তু সেটা একটা মানে চিন্তা ভাবনার মধ্যে থাকে যে দিব না থাক ইত্যাদি এরকম, কিন্তু এখানে মে বি বলেনি, শ্যাল বি বলেছে। শ্যাল বি ডিমড টু বি সিটিজেন, ডিমড টু বি সিটিজেন, তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে বা নাগরিক হিসাবে ভাবা হবে ইফ, এই যে ইফ আছে, ইফ হি হ্যাজ বিন রেজিস্টার্ড অ্যাজ এ সিটিজেন অফ ইন্ডিয়া, তাকে নাগরিক দেওয়া হবে যদি তিনি রেজিস্টার করে থাকেন তার নাম অ্যাজ এ সিটিজেন অফ ইন্ডিয়া। কোথায় রেজিস্টার করবে বলেছে, বাই দ্য ডিপ্লোম্যাটিক or consular representative on an application, অর্থাৎ ধরে নাও কোনো একজন ব্যক্তি তিনি সাউথ আফ্রিকায় আছেন, তো তার অরিজিন ইন্ডিয়ার সঙ্গে এই কন্ডিশনগুলো ফিল আপ করে। এইবার তিনি সাউথ আফ্রিকায় ভারতের যে কনসুলেট অথবা ভারতের যে তোমার এই কি বলে হাই কমিশন কিংবা ডিপ্লোম্যাট যারা রয়েছে সাউথ আফ্রিকাতে, ভারতের যারা রয়েছে, ভারত সরকারের অথবা ডমিনিয়ন ইন্ডিয়ার যারা রয়েছে, তাদের কাছে তারা তাদের নাম নথিভুক্ত করবে। তারা একটা অ্যাপ্লিকেশন করবে যে আমরা ভারতের নাগরিক হতে চাই এবং আমার আর্টিকেল 8-এর এই কন্ডিশনগুলো আমি ফিল আপ করেছি, এই কন্ডিশনগুলোতে আমি ফিট, অতএব আমাকে নাগরিকত্ব দেওয়া হোক। সেই ক্ষেত্রে হোয়েদার বিফোর অর আফটার দ্য কমেন্সমেন্ট অফ দ্য কনস্টিটিউশন ইন দ্য ফর্ম অর ম্যানার প্রেসক্রাইব বাই দ্য গভর্নমেন্ট, এই যে কথাটা বলছে না, ইন দ্য ফর্ম অর ম্যানার প্রেসক্রাইব বাই দ্য গভর্নমেন্ট, এই জায়গাটায় আর একটা কন্ডিশন চলে আসে। তাহলে আমরা কি পাচ্ছি, 1 নাম্বার হচ্ছে যে ভারতের বাইরে যে সমস্ত মানুষরা রয়েছে, কবে রয়েছে, সংবিধান যেদিনকে কমেন্স হয়েছে, শুরু হয়েছে তার আগে অথবা পরে, সেক্ষেত্রে কোনো মানুষ যদি ভারতের নাগরিক হতে চায় তাহলে দেখা হবে যে তার পূর্বপুরুষদের কেউ ভারতের নাগরিক ছিল কিনা, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 অনুযায়ী অবিভক্ত ভারতের ছিল কিনা, যদি থাকে এবং তারপরে সে যদি ভারতের নাগরিক হতে চায় তাহলে সে কোথায় যোগাযোগ করবে, সে কনসুলেট অথবা ডিপ্লোম্যাট এর কাছে যোগাযোগ করবে। কোথায়, যে দেশে সে এখন অর্ডিনারিলি রেসিডেন্ট সেই দেশের ভারত সরকারের অথবা ডমিনিয়ন অফ ইন্ডিয়ার যে প্রতিনিধি রয়েছে তার সঙ্গে যোগাযোগ করবে। যোগাযোগ করার পর সে ভারতের নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করবে। এখানে যে কথাটা বলছে ইন দ্য ফর্ম অর ম্যানার প্রেসক্রাইব বাই দ্য গভর্নমেন্ট, মানে ভারত সরকার যে টার্মস অ্যান্ড কন্ডিশন দেবে সেই টার্মস অ্যান্ড কন্ডিশন মেনে যদি তারা নাগরিক হতে চায় তবে তাদের ভারতের নাগরিকত্ব দেওয়া হবে। এই আর্টিকেল 9 কি বলেছে দেখো, আর্টিকেল 9-এ খুব সুন্দর একটা কথা বলছে পার্সন voluntarily acquiring citizenship of a foreign state not to be a citizen, এই যে জায়গাটা আর্টিকেল 9 আমাদেরকে কি দিচ্ছে জানো তো, আর্টিকেল 9 আমাদেরকে বলে দিচ্ছে যে ভারতবর্ষ ডুয়াল সিটিজেনশিপকে অ্যাকসেপ্ট করে না। আমাদের ভারতবর্ষের সিঙ্গেল সিটিজেনশিপ এই সিস্টেমটা রয়েছে, তাহলে ডুয়াল সিটিজেনশিপ সিস্টেমটা কিন্তু ভারতবর্ষের ক্ষেত্রে নেই। এটা আমরা কোথায় পাচ্ছি দেখো, এটা আমরা পাচ্ছি হচ্ছে এই জায়গাটা আর্টিকেল 9-এ পাচ্ছি। কেন আর্টিকেল 9-এ কি বলছে, পার্সন ভলেন্টারিলি অ্যাকুয়ারিং, যদি কোনো ব্যক্তি নিজের ইচ্ছায়
কোনো একটা দেশের সিটিজেনশিপ অফ এ ফরেন স্টেট, কোনো একটা দেশের সিটিজেনশিপ গ্রহণ করে। আজকে ধরো তোমরা কেউ আমেরিকায় চলে গেলে, যাওয়ার পরে আমেরিকায় দীর্ঘদিন থাকার পরে আমেরিকার যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো থাকে সেই কন্ডিশনগুলো ফিল আপ করার পর তুমি আমেরিকার সিটিজেনশিপ নিয়ে নিলে। তা তুমি যদি আমেরিকার সিটিজেনশিপ নিয়ে নাও, তার মানে তোমার অটোমেটিক্যালি ভারতের সিটিজেনশিপ ক্যান্সেল হয়ে যাবে। এই যে জায়গাটা, এটা আমাদের কোথায় দেওয়া আছে? এটা আমাদের আর্টিকেল 9-এ বলে দেওয়া আছে, এবং আর্টিকেল 9 থেকে আমরা বুঝতে পারি যে আমাদের ভারতের সিটিজেনশিপ যেটা, সেটা কিন্তু ডুয়াল সিটিজেনশিপ অ্যাকসেপ্ট করা হয় না, এখানে সিঙ্গেল সিটিজেনশিপ। তার মানে তুমি যদি স্বেচ্ছায় অন্য কোনো রাষ্ট্রের নাগরিকত্ব নাও, তাহলে তোমার ভারতীয় নাগরিকত্ব ক্যান্সেল হয়ে যাবে। এটা আমাদের আর্টিকেল 9। আর্টিকেল 10 আমাদের কি বলেছে? আর্টিকেল 10 বলেছে কন্টিনিউয়েন্স অফ দ্য রাইট অফ সিটিজেনশিপ। এটা কি? এটা খুব সুন্দর একটা জিনিস। দেখো, আমাদের ভারতের নাগরিকত্ব আমরা যদি একবার পেয়ে যাই, তাহলে আমাদের এই নাগরিকত্ব রিনিউয়াল করার কোনো ব্যাপার নেই। মানে তুমি ভারতের নাগরিক একবার হয়ে গেলে মানে তুমি ভারতের নাগরিক থেকে যাবে, যদি পার্লামেন্ট নতুন করে কোনো আইন তৈরি করে আমাদের সেই নাগরিকত্বের ওপরে কোনো কিছু না আনে তবে। মানে বিষয়টা এরকম, ধরো তোমরা WBCS প্রিলিমস একবার পাস করলে মানে সারা জীবন ধরে তুমি মেইনস দিতে পারবে, এরকম ব্যাপার নেই। তোমার একবার WBCS প্রিলিমস পাস করলে মানে মেয়াদ একবারই। তো সেই রকম তোমাকে বারবার তাহলে প্রিলিমসের পরীক্ষা দিয়ে পাস করতে হচ্ছে। সেই রকম সিটিজেনশিপ যে ব্যাপারটা আমাদের আর্টিকেল 10 যেটা বলছে, আর্টিকেল 10 বলছে তুমি যদি একবার নাগরিক হয়ে যাও, তাহলে তোমাকে প্রতি বছর বা 10 বছর, 5 বছর, 20 বছর পর তোমাকে আবার নাগরিকত্ব টেস্ট দিতে হবে, এই রকম কোনো ব্যাপার নেই। তুমি ইন্ডিয়ার সিটিজেন হয়ে গেছো, ব্যাস তুমি ইন্ডিয়ার সিটিজেন, এর কোনো এক্সপায়ারি ডেট নেই, এটার কোনো এক্সপায়ারি ডেট নেই। এই কথাটাই আমাদের আর্টিকেল 10 বলেছে, কন্টিনিউয়েন্স অফ দ্য রাইট অফ সিটিজেনশিপ। একবার নাগরিক হয়ে গেলে মানে তুমি কন্টিনিউ নাগরিক, যদি পার্লামেন্ট নতুন আইন কিছু এনে তোমার নাগরিকত্বের উপর প্রশ্নচিহ্ন না দাঁড় করায়, তাহলে তুমি কন্টিনিউ নাগরিক, তোমাকে কোনো পরীক্ষা দিতে হবে না, তোমাকে কোনো প্রুফ করার ব্যাপার নেই। যেরকম যারা পেনশন হোল্ডার, তাদের যেরকম নির্দিষ্ট সময় পর তাদেরকে ব্যাংকে সশরীরে উপস্থিত হতে হয়, কারণ কি কোনো একজন ব্যক্তি মারা গেছে কিন্তু তার মাসে মাসে পেনশন ঢুকে যাচ্ছে, ওই রকম কোনো ব্যাপার থাকে না সিটিজেনশিপের ক্ষেত্রে। আর্টিকেল 11 কি বলেছে? আর্টিকেল 11 বলছে পার্লামেন্ট টু রেগুলেট দ্য রাইট অফ সিটিজেনশিপ বাই ল। এই যে কথাটা আছে না, এই কথাটাই আমাদের পার্লামেন্টের কাছে একটা ভয়ঙ্কর রকম পাওয়ার দিয়েছে আমাদের কনস্টিটিউশন। এই যে আমরা যত সিটিজেনশিপ অ্যাক্টেরও পাবো, 1955, 1957, 1985, 86, 1992, 93, 2003, 2005, 2015, 2019, এই যে এতগুলো আমরা সিটিজেনশিপ অ্যাক্ট পাচ্ছি এবং অ্যামেন্ডমেন্ট পাচ্ছি, সেটা কিন্তু আমাদের আর্টিকেল 11 এইটা আমাদেরকে সেই পাওয়ারটা দিচ্ছে যে তোমরা আর্টিকেল 11কে ইউজ করে পার্লামেন্ট তোমরা আইন তৈরি করে যাও। এখানে দেখো একটা জিনিস বলি, পার্লামেন্ট টু রেগুলেট দ্য রাইটস অফ সিটিজেনশিপ বাই ল, আইন তৈরি করে কিভাবে? পার্লামেন্ট টু মেক এনি প্রভিশন উইথ রেসপেক্ট টু দ্য অ্যাকুইজিশন অ্যান্ড termination of citizenship and all other matters relating to the citizenship। পার্লামেন্ট আইন তৈরি করে তার অ্যাকুয়ার এবং টার্মিনেট করতে পারে সিটিজেনশিপের বিষয়ে। এখানে কেন এই বিষয়টা দেওয়া হয়েছে? কারণ আমাদের কনস্টিটিউশন সিটিজেনশিপ নিয়ে যা বলেছে সেটা কিন্তু 1950 26 জানুয়ারি এই পর্যন্ত বলেছে। এর পরে কি হবে সেই বিষয়টা আমাদের শুধুমাত্র আর্টিকেল 8-এ কিছু বলা আছে, আর বাকি কোনো জায়গায় কিছু বলা নেই। সময়ের সাপেক্ষে দেশের ভিতরে অনেক কিছু পরিবর্তন হতেই পারে, তো সেই ক্ষেত্র ধরে পার্লামেন্টের কাছে এই পাওয়ারটা দেওয়া দরকার। এখানে একটা কথা বলি, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019 আসার পরে অনেক আমাদের দেশে রাজনৈতিক পরিস্থিতির মধ্যে অনেক কিছু এসছে, অনেক ধরনের পলিটিক্যাল কমেন্ট আমরা পেয়েছি, কিন্তু দেখো ওই বিষয়গুলো পলিটিক্সের পার্ট, এগুলো পলিটির পার্ট না। পলিটি মানে আমাদের এই কনস্টিটিউশনের পার্ট নয়। কনস্টিটিউশন তার নিজের জায়গায় আছে। এই যে টার্মিনেশনের যে প্রশ্নটা, দেখো অ্যাকুইজিশন জিনিসটা আলাদা, টার্মিনেশন জিনিসটা আলাদা। অ্যাকুইজিশন যে বিষয়টা রয়েছে না, এই অ্যাকুইজিশনের ক্ষেত্রে আমার দেশের নাগরিকত্ব দেওয়ার প্রসঙ্গের একটা বিষয় থাকতে পারে, টার্মিনেশন নাগরিকত্ব নিয়ে নেওয়ার বিষয়ের একটা প্রসঙ্গ থাকতে পারে। নাগরিকত্ব চট করে কেড়ে নেওয়াটা কিন্তু খুব মুশকিল। কেন? কারণ আমাদের আর্টিকেল 14 ফান্ডামেন্টাল রাইটস, রাইট টু ইকুয়ালিটি,
ওখানে ইকুয়ালিটি বিফোর ল অ্যান্ড ইকুয়াল প্রোটেকশন অফ ল সেই প্রসঙ্গ চলে আসবে। আর সেটা কখনো আরবিট্রারি হতে পারে না, রাষ্ট্র নিজের ইচ্ছা মতো করতে পারে না। আমাদের ফান্ডামেন্টাল রাইট সেই জায়গাটা একটা গাইডলাইন হিসাবে কাজ করে এবং আমাদের ফান্ডামেন্টাল রাইট সেটা সেফগার্ড হিসাবেও কাজ করে। সেই জন্য টার্মিনেশনের জায়গায় কিন্তু অনেক ধরনের প্রভিশন থাকে, কিন্তু অ্যাকুইজিশন আমাদের ভারত সরকার কোনো মানুষকে নাগরিকত্ব দেবে, যাদের নাগরিকত্ব দেবে তারা ভারতের নাগরিক নয়। অতএব তারা ভারতের নাগরিক যদি না হয় সেই ক্ষেত্রে তাদের ওপরে কি রাখবে না রাখবে সেটা কিন্তু আমাদের পার্লামেন্ট ঠিক করবে, আলাদা জিনিস। সেই ক্ষেত্রে পার্লামেন্টের কিছু অধিকার থাকতে পারে, বাট টার্মিনেশন করলে আমার দেশের আজকে যে নাগরিক আছে তাকে যদি সরিয়ে দেওয়ার প্রসঙ্গ আসে সেটা আরবিট্রারি হতে পারে না। সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট এবং আইন অনেকগুলো বিষয় রয়েছে। তোমরা যখন আমি 1955 অ্যাক্ট করাবো তখন বিষয়টা তোমাদের কাছে পরিষ্কার হবে, কতগুলো বিষয় সেখানে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো যাই হোক, আমাদের এই হচ্ছে আমাদের আর্টিকেল 8, 9, 10, 11। খুব সিম্পল। তোমরা এবার আর্টিকেল 5 থেকে 11 পর্যন্ত মনে করার চেষ্টা করো। আর এরপরে আমি সিটিজেনশিপ অ্যাক্টের ওপরে এবং ভারতের নাগরিকত্ব কী কী বিষয়ের ওপরে পাওয়া যায়, ওই বাই বার্থ, তারপরে হচ্ছে তোমার রেজিস্ট্রেশন, ন্যাচারালাইজেশন, এই সমস্ত বিষয় এগুলো বোঝাবো। ধন্যবাদ।